অরিত্র, চাকরি করতে গেলে দুর্নীতির জন্য চাকরি পাওয়া সম্ভব নয়। ব্যবসা করতে গেলে দেখলাম ব্যবসায়ী গুলি খেলেন, ব্যবসায়ীকে তোলাবাজির হুমকি দেওয়া হয়েছে। আর রাজনীতি করতে গেলে তো কি অবস্থা দেখতেই পাচ্ছি। করবোটা কি বলো তো এই রাজ্যে? দেখুন, প্রথম কথা, এই যে ইলেকশন রেজাল্টটা, এখানে তৃণমূল কংগ্রেসের যে ভালো ফলাফল হয়েছে সেটা তাদের কাছে আনএক্সপেক্টেড। একই রকমভাবে বিরোধীদের খারাপ ফলাফলটাও তাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। ফলে এই যে একটা টিপিক্যাল প্রেডিকশান বা এস্টিমেশন যেটা অ্যাজিউম করে নেওয়া হচ্ছিল, সেটা যখনই একটু উলটপুরাণ হয়ে গেল, তখন সামহাও এই গ্রাউন্ড লেভেলে তৃণমূল কংগ্রেস বা যারা বিভিন্ন জায়গায় পাওয়ারে রয়েছেন তারা তাদের কন্ট্রোলটা হারিয়ে ফেললেন। এবং তখন গ্রাউন্ড লেভেলের বেশ কিছু মানুষ তারা মনে করতে থাকলেন যে এটা আমার কাছে একটা লাইসেন্স, এতদিন অনেক কথা বলেছেন, দেখিয়ে দেবো আজকে। এই যে একটা ব্যাপার চলে এলো। দেখুন, প্রথম কথাটা হচ্ছে মাথায় রাখতে হবে যে একটা সরকার যখন ভোটে জিতে যায়, সেটা জিতে যাওয়ার পর সেটা কিন্তু শাসকেরও সরকার, বিরোধীরও সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের সমালোচনা আমি করতেই পারি, কিন্তু আমাকে এটা স্বীকার করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমারও মুখ্যমন্ত্রী, আমারও স্বরাষ্ট্রমন্ত্রী, আমারও পুলিশ মন্ত্রী। ফলে আমি তার যদি কোনো প্রকল্পের সমালোচনা করি, তার বিনিময়ে এটা কখনোই এক্সপেক্টেড নয় যে তার ডিপার্টমেন্ট সে আমাকে সুরক্ষা দেবে না, অথবা তার পুলিশ তার হয়ে কাজ করবে। আমি যদি পুলিশের কাছে যাই একটা সাহায্য চাইতে, যে আমাকে পাড়ার গুন্ডামস্তানে সে হুমকি দিচ্ছে, পুলিশ বলবে না আপনি তো সরকারের বিরুদ্ধে কাগজে লেখেন বা কথা বলেন, আপনাকে কোনো রকম সাহায্য আমরা করব না। তার কারণটা হচ্ছে এখানকার যারা গভর্নমেন্ট অপারেট করছেন তারা ধরে নিচ্ছেন যে তৃণমূল কংগ্রেস আর রাজ্য সরকার এই দুটো সমান। এই দুটো সমান হতে পারে না। পুলিশ প্রশাসনের কোনো তৃণমূল বিজেপি হয় না, ঠিক। কিন্তু এখানে এখন যেভাবে অপারেশনটা হচ্ছে, যে কোথাও কোনো দুষ্কৃতি বা রাজনৈতিক হিংসা হলে থানার ওসির কাছে গেলে ওসির দায়বদ্ধতা হয়ে যাচ্ছে যে আগে পাড়ার নেতাকে ফোন করা, আচ্ছা কি আপনার লোক আছে নাকি, তারপরে ডিসাইড হচ্ছে যে এফআইআর কিভাবে হবে, চার্জশিট হবে কিভাবে হবে, জিডি কিভাবে হবে, আচ্ছা এফআইআর যদি হয় চার্জশিটে সেই লোকগুলোর নাম থাকবে কিনা। এরকম অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এফআইআর এ যিনি প্রাইম অ্যাকিউজড, চার্জশিটে তার নামটাই গায়েব হয়ে যাচ্ছে কোথা থেকে, কারণ তার পারমিশন, তার কারণ হচ্ছে যে নেতা বলেছে যে আমার লোক। এই যে কন্টিনিউয়াস প্রশ্নটা করছিলাম না, যে রাজনীতি তো ছেড়ে দিলাম, আমি তৃণমূল বিজেপি কাউকে কারুর কথা বলছি না, যে কেউ আহত হতে পারে, যা কারুর উপর অ্যাটাক হতে পারে, কিন্তু এর দায় রাজ্য প্রশাসন এবং রাজ্যের যে প্রশাসনিক কর্তা এবং মন্ত্রী, মানে অর্থাৎ যারা সরকারি কর্তা পুলিশের মাথায় বসে আছেন কিংবা অন্য দপ্তরের মাথায়, কিংবা যারা রাজনৈতিকভাবে ইলেক্টেড হয়ে গেছেন, তারা কেন নেবেন না? কেন একজন ব্যবসায়ীকে গুলি খেতে হবে? অরিত্র, দেখুন, শুধু ব্যবসায়ীর গুলি খাওয়ার বিষয়টা না, আপনি শালিমারের যে অংশটা দেখাচ্ছিলেন এখানে, যে সেখানে তো বিজেপি সিপিএম তৃণমূল কিছু নয়, এখানে একটা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। তো পুলিশের কাজটা কি? পুলিশের কাজটা হচ্ছে যে কোনো জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব হলে সেখানে যাতে শান্তি বা পিস মেকিং করাটা পুলিশের কাজ। পুলিশের কাজ নয় কোনো নেতার হয়ে এখানে সালিশি করা। কিন্তু যখনই পুলিশ এবং প্রশাসনিক ব্যবস্থাটা একটা রাজনৈতিক দলের প্রতি বায়াস্ট হয়ে যাচ্ছে এবং তাদের দায়বদ্ধতা হয়ে যাচ্ছে নেতার কথায় অপারেট করা, তখন কি হচ্ছে যে তখন তারা কোনো জায়গায় কোনো ঘটনা ঘটেছে, পুলিশের যে স্বতন্ত্র বডি, স্বতন্ত্র যে নীতি শিক্ষা, সেই সব কিছু চুলোয় গিয়ে তাদের দায় হয়ে যাচ্ছে আগে নেতাকে টেলিফোন করে, নেতা যা বলবেন বা উপরমহল থেকে যা ডিরেকশন আসবে সেই হিসাবে কাজ করা। এবং সেই কারণেই দুষ্কৃতীরা এখানে এখন রাজ্যের হিরো হয়ে গেছেন এবং এই খোলা হাতে বন্দুক নিয়ে যাবেন, লাঠি সোটা নিয়ে যাবেন, গালাগালি করবেন। আজকাল মুখে এখন স্ট্যান্ডার্ড পর্যন্ত তারা লাগাচ্ছে না। একটু আগে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছিলাম, মুখে তাদের কোনো ঢাকা বা কোনো হেলমেটও নেই। তাদের কোনো এতটাই বেপরোয়া যে তারা বেপরোয়া নয়, কিছু ভয়ই করছে না। এটা বেপরোয়া নয়, তারা নিজেরা আশ্বস্ত বা সেফ ফিল করছে যে আমাকে কেউ ধরতে পারবে না, আমি অমুক দাদার লোক আছি, অমুক দিদির লোক আছি, আমি যাই করি এখানে বোম মারবো, গুলি করবো, দেখা যাবে, আমি অমুককে ফোন করবো। আমি সুবর্ণ বাবু আর দেবাশিস বাবুর কাছে আসার পর আবার আসবো। আমি দর্শকদের আরো কয়েকটা তথ্য দিই। বেশ, সমীর বাবু আসি, আমি আবার কয়েকটা তথ্য দিই। রাজনৈতিক হিংসা দেখাচ্ছিলাম, সমীর বাবু একটা তথ্য দেখুন, সমীর বাবু তথ্য দেখুন। অরাজনৈতিক হিংসা, 4 তারিখে ভোটের রেজাল্টের পর অরাজনৈতিক হিংসা দেখাবো। গ্রাফিক্স, অরাজনৈতিক হিংসা। 9 জুন রানীগঞ্জ সোনার দোকানে ডাকাতি, সিসিটিভি ফুটেজ ভয়ঙ্কর, ভেতরে ঢুকে গুলি চালানোর মতো পরিস্থিতি। 11 জুন ডোমজুড় সোনার দোকানে ডাকাতি, বলছিলাম না মুখে হেলমেট বা কাপড় জড়ানোর প্রয়োজন পড়ে না। পরের স্লাইড। 14 জুন মির্জা গালিব স্ট্রিট, দুদিন আগে যুবককে গুলি, সিসিটিভি ফুটেজ দেখালাম। ওপেন পার্ক স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, গুলি চালিয়ে দিয়ে চলে যাচ্ছে। বেলঘরিয়া ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে পরপর ঠাই ঠাই করে গুলি চলছে। শালিমারে যে কথা বলছিল অরিত্র একটু আগে, পার্কিং লট নিয়ে ধুমধুমার, হাতে অস্ত্র, মুখে কোনো ঢাকা দেওয়ার প্রয়োজনও নেই, কারণ তারা কাউকে ভয় পায় না। একের পর এক অরাজনৈতিক
হিংসার ছবি, হিংসার খবর উঠে আসছে প্রত্যেক প্রান্ত থেকে। কেন পুলিশ দায় নেবে না? পুলিশ কেন দায় নেবে না সেই প্রশ্ন শুধু আমার নয়, রাজ্যের প্রত্যেকটা মানুষের। এবং তারই সঙ্গে সঙ্গে শালিমারের যে ধুন্ধুমার পরিস্থিতি, সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি তুলিকা। প্রতিবেদন দেখুন, ফিরছি আলোচনায়। এই মুহূর্তে রয়েছে একেবারে শালিমার স্টেশনের পাশে যে পার্কিং যে জোন রয়েছে, সেই জোনে বলা ভালো যারা এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে দুপক্ষই তৃণমূল, অর্থাৎ তৃণমূল ভার্সেস তৃণমূলের যে কোন্দল শুধুমাত্র পার্কিংকে কেন্দ্র করে এখনো পর্যন্ত সেই ধ্বংসস্তূপ কিন্তু এই মুহূর্তে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ একের পর এক বাইক থেকে শুরু করে গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে। যে কাজ, সেই কাজ কিন্তু ভাঙা হয়েছে। প্রত্যেকটি গাড়ি এখানে পার্কিং করে রাখা ছিল। যারা এখানকার বাসিন্দারা তারা কিন্তু এই গাড়ি চালান, তাদের এটা রুজি রুটি। टोटो चलाता है, रात को उन लोग को मार दिया, हम लोग कुछ नहीं गए तो पूरा 400 लड़का लोग आके पूरा मेरे दिलो पूरा भेंगे दिलो आसपास सब। एक लेडीज का पूरा माथा फेटे गेलो। গাড়ি যেরকম একদিকে ভাঙচুর করা হয়েছে, তার সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছে একটি ক্লাবের সামনে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কার্যত যে দরজা, সেই দরজা কার্যত ভেঙে ফেলা হয়েছে। আর আমি একটুখানি ভেতরে যাওয়ার চেষ্টা করব। একের পর এক যে টিভি রয়েছে, সেই টিভি ভাঙচুর করা হয়েছে এবং গোটা এলাকা কিন্তু কার্যত তছনছ করা হয়েছে। অর্থাৎ চেয়ার থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে এই মুহূর্তে কার্যত যত্রতন্ত্র অবস্থায় পড়ে রয়েছে। অর্থাৎ কিভাবে যে ভাঙচুর চলেছে সেই ছবিটা তুমি একেবারে দেখতে পাচ্ছ। একের পর এক গাড়ির কাজ ভাঙা হয়েছে। যারা মহিলারা রয়েছে তাদেরকে মারধর করা হয়েছে। এই এলাকার যারা বাসিন্দারা রয়েছে তাদেরকেও মারধর করা হয়েছে। দুপক্ষের পার্কিংকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে যে বচসা গতকাল টোটো রাখাকে কেন্দ্র করে হয়েছে। वहाँ से सब लेके आया लोग सामान, मशीन भी था, ठीक है। वहाँ सब सामान लेके आया लोग, डायरेक्ट हमला किया, सब गाड़ी फोड़ फाड़ दिया, ठीक है। अब पुलिस भी वो लोग साथ में था। हाँ, कुछ पुलिस रह के भी कुछ नहीं किया। পুলিশের সামনে কি মারধর? हाँ हाँ, पुलिस के सामने मारधर हुआ। पूरा घर तोड़ कर दिया है, सबका घर ईटा उठा सब করে ভেতরে যাওয়ার চেষ্টা করব। তার কারণ এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, ভেতরে প্রবেশ করে যেরকম ভাবে টালিতে ইট ফেলেছে এবং তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত যত্রতত্র জায়গায় ইটের যে টুকরো, সেই বড় বড় টুকরো এই মুহূর্তে এখনো পর্যন্ত পড়ে রয়েছে। সুপর্ণবাবু, আপনি প্রখ্যাত অর্থনীতিবিদ, আপনাকে আমি খুব একটা সিম্পল কোয়েশ্চেন করছি এবং সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন আপনি একটু বুঝিয়ে দিন। একটা রাজ্যে যেখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, যেখানে কেউ ব্যবসা করতে গেলে গুলি চলে, কেউ চাকরি করতে গেলে সে চাকরি পায় না, আর রাজনীতি তো ছেড়েই দিন, সেখানে কেন আসবে শিল্প? সেখানে কেন আসবে নতুন কর্মসংস্থানের সুযোগ? কেন তারা আসবেন? তারা তো আসবেন না, নয় কি? কিশলয়, আপনি যখন দেখাচ্ছিলেন আপনি প্রায় 9টা অবধি একটা মিস করে গেছেন। অন্তত 9টা নাম বলেছেন, আর দুটো করলে বোধহয় একটা ফুটবল বা ক্রিকেট টিম হয়ে যেতে পারতো। না আমি ওই আসছি, সেটা অ্যাড করে দিলাম, লিখে নিচ্ছি নন্দীগ্রাম কাঁথি। উনি থ্যাংক ইউ, তার কারণ সবসময় উনি কিন্তু সাহায্য করে থাকেন সমীরবাবু, আমার জীবনে দেখেছি নন্দীগ্রাম আর কাঁথি। যাক, আজকে তার কারণটা হচ্ছে এখন কিন্তু ওয়ার্ল্ড কাপ ক্রিকেটও চলছে, আবার ফুটবলে ইউরো কাপও হচ্ছে। তো 9 সাইড তো চলছে না, 11 সাইড হচ্ছে। তো আপনি যদি কিছু মিস করে থাকেন, আমি ঠিকভাবে সিকোয়েন্সিয়ালি সাজাইনি, কিন্তু যেগুলো আমি মোটামুটি জানি, কসবা, আপনি সেই 107-এর ওটা মিস করে গেছেন বোধহয়। কসবা, বেলঘরিয়া, শালিমার, পার্ক স্ট্রিট, বহরমপুর, নিউ টাউন, দিনহাটা, রানীগঞ্জ, ডোমজুর, নন্দীগ্রাম এবং কাঁথি, এই মোটামুটি 11টা ঠিক হলো। এখানে সবাই পড়াশুনো করা লোক, আমি প্রত্যেককেই ভীষণ ব্যক্তিগতভাবে অনেক বছর ধরে চিনি। তো আমরা জানি যখন মোগল সাম্রাজ্য ছিল তখন তারা বলতেন যে তুমি যদি অন্য ধর্ম হও তাহলে তোমাকে আমাদের ধর্মে কনভার্টেড হতে হবে, ঠিক, আর সাথে বা জিজিয়া কর দিতে হবে। তাহলে যদি আমরা এখানে যদি এরকম একটা যদি কোনো পদ্ধতি ওই ইতিহাস থেকে শিখে শুরু করি, যে কালকে যদি ধরুন সবাই যদি তৃণমূল হয়ে যান এবং একটা যদি জিজিয়া কর মার্কা কিছু যদি করা যায়, তাহলে কি এখানে হিংসার অবসান হবে? তাহলে কিন্তু আমরা সবাই তৃণমূল হয়ে যাব। 1, 2 হচ্ছে যেটা আপনি মৌলিকভাবে সঠিক কথাটা কিশলয় তুলেছেন, যে আমরা কিন্তু বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূলের আলোচনা করছি না, আমরা বাংলার আলোচনা করছি। এবং যেখানে যাচ্ছি, অর্থনীতিটা প্রায় 47 বছর ধরে এমন তলানির দিকে নিয়ে যাওয়া হয়েছে যে কালকে যদি সবাই তৃণমূলেও হয়ে যান, তখন খাবার প্লেটটা এত ছোট হতে হতে যাবে, আমরা একে অপরের থেকে ছিনিয়ে নেওয়া শুরু করব। 2, 3 হচ্ছে যে আমি পুলিশকে রিপ্রেজেন্ট করছি না এখানে, কিন্তু অনেক ভালো পুলিশের কর্মী আছেন
এবং আমি আজকে এই স্টুডিও থেকে সেই পুলিশকে ডিফেন্ড করে পুলিশদেরকেই একটা কথা বলতে চাই যে আপনারা হয়তো মনে করছেন, তার কারণ পুলিশ মাঝে মাঝে ভাবে যে গভর্নমেন্টে যদি ইনস্টেবিলিটি থাকে তাহলে পুলিশ নামক ইনস্টিটিউশনটা প্রপারলি কাজ করবেন। তারা মনে করেন যে পলিটিক্যাল লিডারশিপ যদি খুব সলিড হয়ে যায় তাদের বিরুদ্ধে না গিয়ে তাদের সাবসার্ভিয়েন্ট হয়ে যাওয়া, এটাই বোধহয় তাদের কাজ। সেই জন্য 34 বছর সাবসার্ভিয়েন্ট হয়ে গেছিলেন, 13 বছরও সেটা হওয়ার চেষ্টা করছেন। তাদেরকে একটু স্মরণ করে দিই, প্রত্যেকটা সরকারি কর্মীর মাইনে কিন্তু কোনো ব্যক্তি প্রাইম মিনিস্টার বা ব্যক্তি চিফ মিনিস্টার দেন না, তার টাকাটা আসে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। আমি আর আপনি দিই। হ্যাঁ, সুতরাং সেই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে যে টাকাটা আসে, তাদের মনে করা উচিত যে আজকে তারা হয়তো পুলিশের চাকরি করছেন বা প্রশাসনের ওপরে বা নিচে বা মধ্য জায়গায় কাজ করছেন, কিন্তু কোনোদিন না কোনোদিন তারা অবসর গ্রহণ করবেন, তার ছেলেটা বা মেয়েটা তারাও কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবে এবং তারা কিন্তু এই রকম জিনিসেরই শিকার হবে, বাইস্ট্যান্ডার হয়ে গুলি খেয়ে যাবে। সুতরাং এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। এবং শিল্প, দেখুন বড় শিল্পের কোনো অসুবিধা হবে না কিশোর, আমি আপনাকে বলছি বড় শিল্প কোনোদিন গুলি খাবে না, তার কারণ বড় শিল্প এখানে আসবেই না, সেই জন্য গুলি খাওয়ারই ব্যাপার। সুতরাং তারা এতটাই বুদ্ধিমান, তারা এখানে আসবেই না। আর কারা গুলি খাবে? গুলি খাবে হচ্ছে যে যারা কষ্ট করে, যাদের কথা বারবার বলা হয় ক্ষুদ্র মাঝারি যে শিল্প বা মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তারা যেটা খোলেন তারা মারা যাবেন। তার কারণ যদি কোনো বাম দল থাকেন, এক্ষুনি গিয়ে বলবেন যে ওই লোকটা 10,000 টাকা রোজগার করছে না, তাকে গিয়ে এক্ষুনি বলবেন মিনিমাম ওয়েজে 26,000 টাকা করে দিতে হবে, এমনি মারা যাবেন। আর যদি বলেন যে না তৃণমূলকে দিয়ে, সে বলে ভাই তুমি রোজগার করতে না পারো, আমাকে যদি এটা করতে হয় কিছু কিছু জায়গায়, এটা আমার কথা নয়, মুখ্যমন্ত্রী নিজেই শিল্পায়নের ফেভারে কথা বলতে গিয়ে তিনি বলেছেন আমি কোনো রকম এক্সটর্শন সহ্য করব না। এটা আমি সাধুবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে। তার মানে মুখ্যমন্ত্রীর এই সাধুবাদের সাথে মুখ্যমন্ত্রীর একটা অ্যাডমিশনও আছে। তার মানে এইখান থেকে বাংলা কবে রেসপাইট পাবে? আচ্ছা, এক মিনিট সুপর্ণা বাবু।